তো আজকে আমরা বেসিক্যালি আলোচনা করব কি নিয়ে, সমযোজী। গত ক্লাসগুলোতে আমরা আয়নিক বন্ধন, আয়নিক যৌগ কিভাবে গঠিত হয় সেটা পড়ছি না? আয়নিক বন্ধনটা কি ছিল? ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যে বন্ধনটা গঠিত হয় সেটা কি আয়নিক বন্ধন। আর আমরা আজকে শিখব সমযোজী বন্ধন বা সমযোজী যৌগ সম্পর্কে আমরা জানবো। দেখো, সমযোজী বন্ধন গঠন এটা দেখবো আমরা। দুটি অদাত্ত পরমাণু যখন, তার মানে দেখো আমরা আমরা কিন্তু শুরুর দিকে চ্যাপ্টারটা যখন আমরা শুরু করি, ঠিক শুরুর দিকে আমরা একটা কথা বলছিলাম, তোমাদের মনে পড়ে কিনা দেখো, যে কখন আয়নিক বন্ধন গঠিত হয়, কখন সমযোজী বন্ধন গঠিত হবে, আর কখন দাতব বন্ধন বা অন্যান্য বন্ধন হবে। বিভিন্ন রকমের বন্ধন আছে, আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, দাতব বন্ধন, পাই বন্ধন, সিগমা বন্ধন, সন্নিবেশ বন্ধন। এত বন্ধনটাও তোমাদের শিখতে হবে না? এসএসসি লেভেলটাতে সবচেয়ে বেশি আসে, মানে সবচেয়ে বেশি বলতে আসেই আয়নিক আর সমযোজী, আর অন্যটা আসে না। তো তোমরা নিশ্চয়ই ধাতু অধাতু চিনো। একটা ধাতু আর একটা কি অধাতু, এই দুইটা মিলে হবে আয়নিক। দুইটা মিলে কি হবে বলো? আয়নিক, আয়নিক বন্ধন। আবার দুইটা অধাতব পরমাণু, অধাতু প্লাস অধাতু, এটা হবে সমযোজী বন্ধন বা সমযোজী যৌগ। সমযোজী বন্ধন বা সমযোজী যৌগ, তার মানে দুইটাই কি অধাতু, দুইটাই কি অধাতু, অধাতু আর অধাতু। এই জন্যই সংজ্ঞাতে বলা হয়েছে যে দুটি অধাতব পরমাণু, দুটি অধাতব পরমাণু যখন ইলেকট্রন গ্রহণ করে বা ত্যাগ না করে, মানে ইলেকট্রন আদান প্রদান না করে, ইলেকট্রন আদান প্রদান না করে পরস্পরের সঙ্গে ইলেকট্রন শেয়ার করে বন্ধন গঠন করে। মানে এরা, দেখো আমরা তো জানি ধাতু যারা, তারা ইলেকট্রন কি করে, কথা বলো, ধাতুর ইলেকট্রন কি করে, দান করে না গ্রহণ করে? দান করে। আর অধাতুরা ইলেকট্রন কি করে, গ্রহণ করে। তো ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে এর আগের রাসায়নিক বন্ধন, যেমন আয়নিক বন্ধন আমরা দেখছিলাম, সোডিয়াম ইলেকট্রন দান করত, ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করত। ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে বন্ধন গঠন করছে। একজনের প্রয়োজনের চেয়ে বেশি ছিল, একজনের প্রয়োজনের চেয়ে কম ছিল, তাই এরা ইলেকট্রন আদান প্রদান করছে। বাট যেহেতু অধাতব পরমাণু শুধুমাত্র ইলেকট্রন গ্রহণ করে, দুইটা পরমাণু ইলেকট্রন কিভাবে গ্রহণ করবে? গ্রহণ করার তো আর কোনো সুযোগ নাই এখানে। ধরো তুমিও গ্রহণ করতে চাচ্ছ, আমিও গ্রহণ করতে চাচ্ছি, দানটা করবে কে? তাই দানটা করবে কি? তো এই জন্য তারা গ্রহণ করার তাদের কোনো সুযোগ নাই। তারা ইলেকট্রন কি করবে? আদান প্রদানের মাধ্যমে সমযোজী যৌগ গঠন করবে। এই জন্য এখানে লেখা আছে অধাতু প্লাস অধাতু হচ্ছে সমযোজী যৌগ। কিছু গুরুত্বপূর্ণ সমযোজী যৌগ এখানে দেওয়া আছে: মিথেন, পানি, হাইড্রোজেন ক্লোরাইড বা হাইড্রোক্লোরিক অ্যাসিড, অ্যামোনিয়া, ফসফোনিয়া, তারপরে তোমার দেখো ফসফিন, ফসফরাস পেন্টাক্লোরাইড, ফসফরাস ট্রাইক্লোরাইড, এটা মিথেন, কার্বন টেট্রাক্লোরাইড, অ্যামোনিয়া, কার্বন টেট্রাফ্লোরাইড, কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, নাইট্রোজেন, ক্লোরিন, কার্বন টেট্রাক্লোরাইড, বোরন টেট্রাক্লোরাইড, এইরকম টাইপের। এরা সবগুলাই কি সমযোজী যৌগ। আচ্ছা, তো আমরা সমযোজী যৌগের, দেখো আমি একদম সহজ একটা দিয়ে ব্যাখ্যাটা আমরা শুরু করতেছি। যেমন হাইড্রোজেন পরমাণু আরেকটা হাইড্রোজেন পরমাণুর সাথে একত্রিত হয়ে আমরা জানি হাইড্রোজেন অণু গঠন করে। এইটা কি, এই যে হাইড্রোজেন গ্যাস বা হাইড্রোজেন অণু গঠিত হইল, এটা কি আয়নিক হইল না সমযোজী হইল? আয়নিক না সমযোজী? হাইড্রোজেন কি ধাতু না অধাতু? আর এই হাইড্রোজেন কি ধাতু না অধাতু? দুইটা অধাতুর মধ্যে যে বন্ধন হয় সেটাকে আয়নিক না সমযোজী? সমযোজী। তাহলে কিভাবে হইলো চলো আমরা দেখি। তুমি কোন বন্ধন গঠিত হইলো কিভাবে, এটা বোঝার জন্য তোমাকে কিন্তু ইলেকট্রন বিন্যাস করা লাগে। শুরুতে তুমি ইলেকট্রন বিন্যাস করবা। তো চলো আমরা ইলেকট্রন বিন্যাস যদি করে আমি একটু এই দিকে দেখাই। একটু খেয়াল করবা সবাই, এই যে হাইড্রোজেন পারমাণবিক সংখ্যা 1, ইলেকট্রন বিন্যাস করলে 1s1। তাহলে সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন আছে কয়টা? একটা।
তো যদি আমি এই হাইড্রোজেন পরমাণু তার সর্বশেষ কক্ষপথে একটা ইলেকট্রন দেই, পাশে যে হাইড্রোজেন পরমাণু আছে তারও সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন থাকবে কয়টা বলো তো? একটা। কয়টা থাকবে? এখন তুমি আমাকে বলো, এরা যদি বন্ধন গঠন করে এই হাইড্রোজেন যদি তাকে একটা ইলেকট্রন দান করে, তার কয়টা ইলেকট্রন হবে? দুইটা হবে। সে স্থিতিশীল কাঠামো অর্জন করবে হিলিয়ামের মতো। কার মতো? সেই স্থিতিশীল হইল। আমরা জানি হিলিয়ামের সর্বশেষ ইলেকট্রন থাকে কয়টা? দুইটা, এবং এটা স্থিতিশীল, ডুয়েট বা স্থিতিশীল। কিন্তু এই হাইড্রোজেনের কয়টা থাকে? একটা থাকে, সে একটা দিয়ে দিছে, তার কি আর কোন ইলেকট্রন থাকে? সে কি হয়ে যায়? খালি হয়ে যায়, মানে হুদাল্লিল মুত্তাকিন। আচ্ছা চিন্তা করে এবার, সে যে খালি হয়ে যায়, একেবারে খালি হয়ে যাওয়াটা কোনো কি স্থিতিশীল কাঠামোর মতো হয়? আমরা জানি দুইটা থাকলে হিলিয়ামের আশেপাশে যারা, তারা হিলিয়ামের মতো সর্বশেষ কক্ষপথে দুইটা ইলেকট্রন পূর্ণ করে স্থিতিশীলতা অর্জন করে। আবার বাকিরা আটটা করে ইলেকট্রন বিন্যাস কি করে? পূর্ণ করে স্থিতিশীলতা, মানে অষ্টক পূরণ করে। এই হাইড্রোজেনের কিন্তু স্থিতিশীল হওয়ার কোনো সুযোগ নাই। তাইলে এখন কি সে কি আসলে ইলেকট্রন দান করবে বলো? সে কি দান করবে? দান করবে না। তাইলে তার কি স্থিতিশীল কাঠামো অর্জনের কোনো সুযোগ নাই? সে কি করবে? ধরো তুমি একটা কলম কিনতে গেছো, দুই বন্ধু একটা কলম কিনতে গেছো, কলমের দাম ধরো 2 টাকা পাবো। কলমের দাম কত টাকা? এখন তুমি, তোমার কাছে 1 টাকা আছে, তোমার বন্ধুর কাছে 1 টাকা আছে, তুমি কলম কিনতে গেছো, দোকানদার কি 2 টাকার জিনিসটা তোমাকে 1 টাকা দিয়ে দিবে? দিবে? তুমি নিজে কলমটা কিনতে পারতেছো না, তুমি তোমার বন্ধুর সহায়তা নিলা, যে তুমি আমাকে একটা কাজ করো, তুমি তোমার 1 টাকা আমাকে দিয়ে দাও, আমি কলমটা কিনি। সে কি তোমাকে 1 টাকা দিবে? দিবে? তারও তো কলম দরকার, সেও তো কলম কিনতে গেছে, কিন্তু কলমের দাম কত টাকা? ওরও 1 টাকা আছে, সেও তো একই প্রশ্ন তোমাকে করতে পারে যে একটা কাজ করো, তুমি আমাকে দিয়ে দাও, আমি কলমটা কিনে ফেলি। কারণ তারও তো 1 টাকা ঘাটতি। কিন্তু দুইজনেরই 1 টাকা ঘাটতি, কেউ কিন্তু কলমটা কিনতে পারতেছে না। কিন্তু কলম তোমাদের দরকার, তখন তুমি কি করবা? দুইজনে একটা এগ্রিমেন্ট করতে পারো যে তোমার 1 টাকা প্লাস আমার 1 টাকা, 2 টাকা হইলো, চলো আমরা 2 টাকা দিয়ে কলমটা কিনি, এই কলমে তুমিও লিখবা আমিও লিখবো, এই কলমটা তোমারও আমারও। তাহলে তাদের তখন কলমটা কিনা হবে কিনা? ঠিক এখানেও সেম। এই হাইড্রোজেন পরমাণু তার সর্বশেষ কক্ষপথে একটা, সে যদি একটা ছেড়ে দেয়, ওই বাকি এই হাইড্রোজেনের স্থিতিশীলতা অর্জিত হলেও সে কিন্তু স্থিতিশীল কাঠামো অর্জন করতে পারে না। একইভাবে সেও যদি তাকে এক ইলেকট্রন ছেড়ে দেয়, তাহলে তার স্থিতিশীল অবস্থা পূর্ণ হলেও তার কিন্তু হয় না। তাহলে এই ক্ষেত্রে কারো পক্ষেই ইলেকট্রন আদান প্রদান কিনা সম্ভব না, বরং তারা ইলেকট্রন কি করতে পারে? পরস্পরের সাথে শেয়ার করতে পারে। কিভাবে শেয়ারটা করবে দেখো, এই হাইড্রোজেন পরমাণু, এই হাইড্রোজেন পরমাণুর সাথে খেয়াল করো, এই হাইড্রোজেন পরমাণুর সাথে যদি তার একটা ইলেকট্রন ধরো এটা এখানে শেয়ার করলো সে, আর তার ইলেকট্রনটা ধরো এখানে শেয়ার করলো, এখন তুমি চিন্তা করো তো, এই হাইড্রোজেনকে দাবি করতে পারবে না যে এই দুইটা ইলেকট্রন আমার? পারবে কিনা? বলতে পারবে। আবার এই হাইড্রোজেনও বলতে পারবে হ্যাঁ এই দুইটা ইলেকট্রন আমার। এখন এই হাইড্রোজেনের সর্বশেষ ইলেকট্রন কয়টা হয়েছে তুমি একটু বলো? এই হাইড্রোজেনের সর্বশেষ ইলেকট্রন কয়টা হয়েছে? কথা বলতে হবে, কয়টা হয়েছে? 2টা হয়েছে, তাই না? 2টা হওয়া মানে কি? ডুয়েট পূর্ণ হয়ে গেছে। কার মতো হয়ে গেছে? হিলিয়ামের মতো হয়ে গেছে। তাহলে হিলিয়াম এর সর্বশেষ কক্ষপথে 2টা, তো সে হিলিয়ামের মতো কাঠামো অর্জন করছে, তার মানে স্থিতিশীল হয়েছে। ইভেন এই হাইড্রোজেনও দাবি করতে পারবে যে আমার সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন 2টা। আমি কি বুঝাইতে পারছি? তাহলে এই যে বন্ধনটা এদের মধ্যে গঠিত হলো, এটা কি আয়নিক না সমযোজী? সমযোজী বন্ধনে কি ইলেকট্রনের আদান প্রদান হয়, নাকি ইলেকট্রন পরস্পরের সাথে শেয়ার করে? কথা বইল সবাই, ইলেকট্রন কি করে? শেয়ার করে। তাহলে তারা শেয়ার করার মাধ্যমে, ইলেকট্রন শেয়ার করার মাধ্যমে বন্ধন গঠন করছে। এই জন্য এটাও একটা, এই যে হাইড্রোজেন এটা H2, এটা কি আয়নিক না সমযোজী? আয়নিক না সমযোজী? কথা বলো, আয়নিক না সমযোজী? সমযোজী। এখন এই যে 2টা ইলেকট্রন, এই 2টা ইলেকট্রন কিন্তু বন্ধনে আবদ্ধ হয়েছে, তথা এরা বন্ধন জোড় ইলেকট্রন। এর কি বলা হয়? বন্ধন জোড় ইলেকট্রন। মনে রাখবা বন্ধন জোড় ইলেকট্রন এখানে একটা। কয়টা? এই এই হাইড্রোজেনে কোনো মুক্ত জোড় ইলেকট্রন নাই,
কি নাই, মুক্ত জোড় ইলেকট্রন নাই, সবগুলাই হচ্ছে বন্ধন জোড় ইলেকট্রন। এবার আমরা আরেকটা এক্সাম্পল দেখি, যেমন ফ্লোরিন, খেয়াল করো ফ্লোরিন F2 ফ্লোরিন অণু, সে কিভাবে বন্ধন গঠন করলো, এই বিষয়টা আমরা দেখব। তো তুমি ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস করো। ফ্লোরিন মানে কি, কিভাবে হয় ফ্লোরিন, মূলত একটা ফ্লোরিন পরমাণুর সাথে আরেকটা ফ্লোরিন পরমাণু যুক্ত হইলে ফ্লোরিন অণু গঠন করে। দ্বিপরমাণুকে আমরা জানি অধাতব পরমাণু সমূহ সাধারণত কয় পরমাণু হয়, দ্বিপরমাণু হয়। দ্বিপরমাণু কারা আছে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, এগুলা 7টা। এর মধ্যে আমরা কিন্তু এটা দেখাই ফেলছি, এটা যেভাবে হয়েছে বাকি সবাই একইভাবে হবে, শুধু ইলেকট্রন আদান প্রদানের সংখ্যাটা কম হবে, সরি আদান প্রদান না মানে শেয়ারের। এর মধ্যে আমরা ফ্লোরিনটা দেখাচ্ছি, বাকিগুলো তোমরা নিজেরা বাড়িতে ট্রাই করবা। তো তুমি একটা ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস করো, ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা 9, যদি ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p কত 9 না 5, 2p 5। আচ্ছা ধরো আমি 2p 5 দিলাম, তারপরেও আমি পরে ব্যাখ্যা করবো। এখন কি তুমি ফ্লোরিনের প্রথম কক্ষপথে ইলেকট্রন কয়টা, দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন কয়টা, এখন সে কয়টা ইলেকট্রন শেয়ার করতে পারে, তার কয়টা ইলেকট্রনের ঘাটতি, ইলেকট্রন কয়টার ঘাটতি। এখন কোন পরমাণু কতটা ইলেকট্রন শেয়ার করবে, এটা তোমরা কিভাবে বুঝবা, বা বুঝার কোনো উপায় আছে কিনা বলো তো, কোন পরমাণু কতটা ইলেকট্রন শেয়ার করবে এটা বুঝার কোনো উপায় আছে, বা তোমরা বুঝো, বা কিভাবে বুঝবা, হ্যাঁ বলো, কিছু বলবা। তাইলে মনে রাখবা, যেমন তার প্রথম কক্ষপথে ইলেকট্রন কয়টা, 2টা, আর এখানে ইলেকট্রন কয়টা, অষ্টক পূরণ করতে তার ইলেকট্রন ঘাটতি আছে কয়টা, তাহলে যার সর্বশেষ কক্ষপথে যতটা ইলেকট্রন ঘাটতি সে ততটা ইলেকট্রন শেয়ার করে, একটা ঘাটতি একটা শেয়ার করবে। এটা গেল একটা পয়েন্ট, কিন্তু এটা আংশিক সত্য, পুরোপুরি সত্য না। আর পুরোপুরি সত্য কথাটা হচ্ছে, যার সর্বশেষ কক্ষপথে যতটা বিজোড় ইলেকট্রন থাকবে সে ততটা ইলেকট্রন শেয়ার করবে, যার সর্বশেষ কক্ষপথে যতটা কি থাকবে, বিজোড় ইলেকট্রন থাকবে, সে ততটা ইলেকট্রন কি করবে, শেয়ার করবে। এখন আমার প্রশ্ন হচ্ছে, কার সর্বশেষ কক্ষপথে কতটা বিজোড় ইলেকট্রন আছে এটা আমাকে বের করা লাগবে, এরপরে না আমি ডিসিশনটা নিব। এটা করবা কিভাবে, এটা আমি তোমাদেরকে শিখেছিলাম। দেখো এই যে 2p5, আমি জানি পি এর, এই যে পি একটা অরবিটাল, এটার স্তর কয়টা, স্তর কয়টা, 3টা, মনে ভুলে গেছো তোমরা, একটা px, একটা py, আর একটা কি pz। হুন্ড উনি বলছিলেন যে সমশক্তি সম্পন্ন অরবিটাল সমূহ প্রত্যেকে একটি করে অযুগ্ম ইলেকট্রন পাওয়ার পরই কেবল যুগ্ম হবে, অযুগ্ম ইলেকট্রন পাওয়ার পরই কেবল যুগ্ম হবে। তাহলে সেই ক্ষেত্রে আমি এটাকে 2px 2py 2pz। এখন ইলেকট্রন আসিল কয়টা বলতো, 5টা। এই 5টার মধ্যে আমি প্রথমে একটা করে দিই, একটা 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 3টা 4টা 5টা, তথা সে 2টা পায়, সে 2টা পায়, আর সে কয়টা পায়, একটা পায়। তাহলে এখানে বিজোড় ইলেকট্রন কয়টা, তার মানে একটা শেয়ার করবে, কয়টা শেয়ার করবে, এই ফ্লোরিনে একটা ইলেকট্রন শেয়ার করতে পারবে। তো করবে কিভাবে দেখো, প্রথম ফ্লোরিন হচ্ছে এরকম, প্রথম কক্ষপথে 2টা থাকে, এই 2টা দিলাম। দ্বিতীয় কক্ষপথে থাকবে কয়টা দেখো তো, দ্বিতীয় কক্ষপথে 6 7টা, এই 7টা কিভাবে দিবা, 1 2 3 4 5 6 7। অনুরূপভাবে আরেকটা ফ্লোরিন পাশে চিন্তা করো, প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন, 1 2 3 4 5 6 7। এরা পরস্পরের সাথে যখন ইলেকট্রন শেয়ার করবে, কয়টা করে ইলেকট্রন শেয়ার করবে, কয়টা করে শেয়ার করবে, একটা করে ইলেকট্রন। তাহলে আমরা এই ফ্লোরিনের প্রথমে 2টা ছিল, এই ফ্লোরিনের একটা 2টা,
এখন সে শেয়ার করছে কয়টা, 1 2 3 4 5 6, এই যে 6টা, এই 6টা ঠিক আছে, শুধু এই পাশের এইটা সে এইটা যে বিজোড়, এটা যে বিজোড়, এই বিজোড়টাকে জোর করার জন্য পরস্পরের সাথে একটা একটা করে ইলেকট্রন কি করে দিবে, শেয়ার করে দিবে। আবার দেখো তারও 1 2 3 4 5 6, এখানে একটা, এটা এইটা শেয়ার করছে মূলত এই ফ্লোরিন পরমাণু, আর এইটা শেয়ার করছে মূলত এই ফ্লোরিন পরমাণু। তখন তুমি দেখো তো এই ফ্লোরিন পরমাণুর সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা হয়েছে, কথা বলো কয়টা হয়েছে, 8টা হয়েছে। আর এই ফ্লোরিন পরমাণুরও সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা হয়েছে, 8টা হয়েছে। মানে এরা স্থিতিশীল কাঠামো অর্জন করছে, অষ্টক পূরণ করছে। এখন এই যে ইলেকট্রনটা, এগুলা কি মুক্ত নাকি বন্ধনে আবদ্ধ, এই দুইটা ইলেকট্রন বন্ধনে আবদ্ধ, এই জন্য এদেরকে আমরা বলবো বন্ধন জোড় ইলেকট্রন। মানে শেয়ারকৃত যে ইলেকট্রন গুলা, এগুলা বন্ধন জোড় ইলেকট্রন, আর বাকিগুলা মুক্ত জোড়। বন্ধন জোড় মাত্র একটা, মুক্ত জোড় 1 2 3 4 5 6। তাহলে ফ্লোরিনের অণুতে মুক্ত জোড় ইলেকট্রন কয়টা, 6টা, আর বন্ধন জোড় কয়টা, 2টা। তাহলে আমরা মুক্ত জোড় আর বন্ধন জোড়কে আমরা চিনছি তো, পারবো তো ফ্লোরিন এভাবে গঠন করে। এরপর আমরা আরেকটাতে যাই। দেখো তোমরা নিশ্চয়ই এটার নাম বলতে পারবা সবাই, এটার নাম কি বলো তো, এটার নাম কি, NH3 মানে কি, তোমরা কথা বলো না কেন, NH3 এর নাম কি, পারো না কেউ? এটা হচ্ছে অ্যামোনিয়া। কি এটা, অ্যামোনিয়া। এই যৌগের নাম কি? এবার অ্যামোনিয়া কিভাবে যৌগ গঠন করলো? শুরুতে আমরা কি করি, ইলেকট্রন বিন্যাস করি। যেহেতু এখানে 2টা পরমাণু, 2টার ইলেকট্রন বিন্যাস করতে হবে তোমাকে। প্রথমে নাইট্রোজেন, নাইট্রোজেন হচ্ছে 1s2 2s2 2p ভাগ করে লিখতে হবে। যেহেতু 7টা 1s 2s 2p, p এর মধ্যে কয়টা আছে, 3টা, 3টাকে ভাগ করে লিখবা কিভাবে, 2px 2py 2pz। আর হাইড্রোজেন, হাইড্রোজেনের শুধু একটা তো, জাস্ট 1s1। এবার আমার কথা মতো আমি বলছিলাম যে সর্বশেষ কক্ষপথে যতটা বিজোড় ইলেকট্রন থাকে ততটা ইলেকট্রন শেয়ার করতে পারে। তাহলে নাইট্রোজেনের সর্বশেষে বিজোড় আছে কয়টা, একটা আছে, কয়টা, 1 2 3, 3টা বিজোড় ইলেকট্রন। আর হাইড্রোজেনের সর্বশেষে বিজোড় ইলেকট্রন কয়টা, একটা। তার মানে হাইড্রোজেন শেয়ার করতে পারবে একটা, আর নাইট্রোজেন শেয়ার করতে পারবে 3টা। এখন তুমি নাইট্রোজেন যদি 3টা শেয়ার করে, হাইড্রোজেনেরও 3টা শেয়ার করা লাগবে। হাইড্রোজেনে কি একটার বেশি শেয়ার করতে পারে, কিন্তু নাইট্রোজেনে শেয়ার করতে পারে কয়টা, নাইট্রোজেনের একটা পরমাণু 3টা ইলেকট্রন শেয়ার করবে, তাহলে হাইড্রোজেনে তো শেয়ার করতে পারে না 3টা। তাহলে হাইড্রোজেনে কি করবে, একটা করে 3টা ইলেকট্রন শেয়ার করার জন্য 3টা হাইড্রোজেন পরমাণু আমার প্রয়োজন পড়বে। অর্থাৎ নাইট্রোজেনের পরমাণু হবে একটা, আর হাইড্রোজেনের পরমাণু কয়টা, 3টা। অর্থাৎ তখন তুমি ইলেকট্রন বিন্যাসটা কিভাবে, মানে ডায়াগ্রামটা আঁকবা কিভাবে, নাইট্রোজেনের প্রথমে 2, এরপরে হচ্ছে দেখো প্রথমে 2 1 2, এরপরে আছে 5টা 1 2 3 4 5। আর হাইড্রোজেনের অবস্থাটা দেখো, হাইড্রোজেনের অবস্থা হচ্ছে শুধু এরকম, নাইট্রোজেন একটা লাগে, বাট হাইড্রোজেন আমার কয়টা লাগতেছে, 3টা। এই যে নাইট্রোজেন আমি মাঝে দিলাম, প্রথমে 2, এরপরে মনে করো 5 1 2, একটা হয়েছে জোর, আর বাকি 1 2 3টা বিজোড়। এখন এই যে 3টা হাইড্রোজেনের একটা হাইড্রোজেন ধরো এই পাশ দিয়ে আসলো, আয়সা সে একটা ইলেকট্রন কি করলো, শেয়ার করলো, আর এটা হাইড্রোজেন। আরেকটা হাইড্রোজেন আবার এই পাশ দিয়ে আয়সা তার ইলেকট্রনটা শেয়ার করলো, আরেকটা হাইড্রোজেন আবার এই পাশ দিয়ে আয়সা ইলেকট্রন শেয়ার করলো, এই যে শেয়ার করলো। এবার তুমি খেয়াল করো এই হাইড্রোজেনের কক্ষপথে কয়টা ইলেকট্রন, কয়টা, 2টা কি স্থিতিশীল হয়েছে, হয় নাই, কার মতো হয়েছে, হিলিয়ামের মতো। তাহলে হয়ে গেল তার স্থিতিশীলতা অর্জন হয়েছে, তারও হয়েছে, তারও হয়েছে, মানে হাইড্রোজেন পরমাণু স্থিতিশীলতা অর্জন করছে।
নাইট্রোজেনের কথা চিন্তা করো, নাইট্রোজেনের এখানে সর্বশেষে কয়টা হয়েছে? 2, 4, 6, 8, তো 8টা হয়ে গেছে না? নাইট্রোজেনও স্থিতিশীল কাঠামো অর্জন করছে কার মতো? নিয়নের মতো। কার মতো? নিয়নের মতো। তাহলে এইভাবে নাইট্রোজেন পরমাণু একটা নাইট্রোজেন পরমাণু কি কয়টা ইলেকট্রন? একটি করে মোট 3টি ইলেকট্রন শেয়ার করে, আবার 3টা হাইড্রোজেন পরমাণু একটি করে মোট 3টি ইলেকট্রন শেয়ার করে অ্যামোনিয়া যৌগ গঠন করে। ঠিক আছে, এটা গেল অ্যামোনিয়ার বেলায়। তোমরা পানি H2O একটু খেয়াল করো, H2O এটা কি আয়নিক না সমযোজী বলো তো? আয়নিক না সমযোজী? হাইড্রোজেন ধাতু না অধাতু? আর অক্সিজেন ধাতু না অধাতু? অধাতু। অধাতুর মধ্যে যে বন্ধন হয় এটা কি বন্ধন? এই সমযোজী বন্ধন কিভাবে গঠন করলো? প্রথমত ইলেকট্রন বিন্যাস করবা, পরে ডায়াগ্রাম আঁকবা। ব্যাখ্যা দরকার নাই, জাস্ট ইলেকট্রন বিন্যাস করো, ডায়াগ্রাম আঁকো। আমাকে আইকে দেখো দেখি কয়জনে করতে পারো, করো। আচ্ছা, তোমরা অনেকেই করছো, হইছে। এখন আমি এটা আরেকটু এক্সপ্লেইন করি, আশা করি এরপরে আর কারো কোনো প্রশ্ন থাকার কথা না। আমরা কোনটা যেন দেখবো? কোনটা দেখবো? পানি। এখন কোনটা দিছিলাম? আচ্ছা, তোমরা কি সমস্যা তোমাদের আমি বুঝি না। তোমরা কি কথা বলতে পারো না, আর নাকি কিছুই জানো না? পানির সংকেত লিখতে আমরা জানি হাইড্রোজেন আর অক্সিজেন। যদি হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস যদি করি জাস্ট 1s1, অক্সিজেনের যদি করি তাহলে কি দাঁড়ায়? 1s2, 2s2, এরপরে 2p। কিন্তু 2p 4 এর না ভাগ করে লেখা লাগবে, সর্বশেষটা ভাগ করি আমরা। তাহলে কিভাবে ভাগ করি? 2p x, 2p y, 2p z। তাহলে এখানে কয়টা? 2টা, আর এই 2টাতে একটা করে। তাহলে বিজোড় ইলেকট্রন কয়টা? 2টা। তাহলে বোঝা গেল যে অক্সিজেন 2টা ইলেকট্রন শেয়ার করতে পারবে, বাট হাইড্রোজেন শেয়ার করবে কয়টা? একটা। তো আমরা কিভাবে করব? আমরা করার সময় এটা খেয়াল করো, হাইড্রোজেন, এই যে পানির সংকেতের কথা চিন্তা করো, পানির সংকেতটাতে হাইড্রোজেন পরমাণু কয়টা? 2টা। আর অক্সিজেন পরমাণু কয়টা? একটা। তাহলে হাইড্রোজেন 2টা, তো এই যে হাইড্রোজেন তার সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন একটা থাকে, এখানে 2 দিয়ে বুঝাবো যে 2টা হাইড্রোজেন পরমাণু কার সাথে বন্ধন গঠন করবে? অক্সিজেন পরমাণু। অক্সিজেনের প্রথম কক্ষপথে থাকে কয়টা? 2টা। দ্বিতীয় কক্ষপথে কয়টা? 6টা। ধরো এই পাশে একটা বিজোড়, এই পাশে একটা বিজোড়। যখন বন্ধন গঠন করবে, এখানে কিন্তু অক্সিজেন হচ্ছে কেন্দ্রীয় পরমাণু। অক্সিজেনটা কি? কেন্দ্রীয় পরমাণু। কেন্দ্রীয় পরমাণু বোঝার সিস্টেম হচ্ছে যেটা সংখ্যায় কম থাকে অথবা যার জারণ মান বেশি থাকে, সেটা হচ্ছে কি কেন্দ্রীয় পরমাণু। দ্যাটস ওয়াই এখানে অক্সিজেনটা হচ্ছে কি কেন্দ্রীয় পরমাণু। তাহলে অক্সিজেনটাকে আমরা মাঝে রাখবো। এই প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে 6টা। 1, 2, 3, 4, 5, 6। এইভাবে একটা ইলেকট্রন বিন্যাস। এইভাবে দেখো, এইভাবে হাইড্রোজেন আইসা এই যে একটা ইলেকট্রন শেয়ার করছে, এই হাইড্রোজেন আইসা একটা ইলেকট্রন শেয়ার করছে। এতে করে দেখো অক্সিজেনেরও সর্বশেষ কক্ষপথে 8টা ইলেকট্রন পূর্ণ হয়েছে। পক্ষান্তরে হাইড্রোজেন এরা দুইজনই 2টা করে ডুয়েট পূর্ণ করছে, পুরো একটা যৌগ গঠন করছে। এটা কোন ধরনের যৌগ? কোন ধরনের? তুমি নিশ্চয়ই বলতে পারবা যে সমযোজী যৌগ কিভাবে এরা সমযোজী যৌগ গঠন করলো বা বন্ধন গঠন করলো। তুমি প্রথমে ব্যাখ্যাটা যখন লিখবা, প্রথমে তুমি লিখবা সংজ্ঞা। এই ব্যাখ্যাটা দেখো, প্রথমে কি লিখবা? এখন ব্যাখ্যাটা আমাকে লিখে দেখাইবা সবাই, আমি বলতেছি শোনো। যে দুটি অধাতব পরমাণু পরস্পরের সাথে ইলেকট্রন শেয়ার বা ভাগাভাগির মাধ্যমে যে বন্ধন গঠন করে তাকে সমযোজী বন্ধন বলে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে তুমি বলবা যে হাইড্রোজেন ইলেকট্রন বিন্যাস থেকে কি কি দেখছো? হাইড্রোজেনের সর্বশেষ কক্ষপথে একটি, আর অক্সিজেনের সর্বশেষ কক্ষপথে কি 2টি বিজোড় ইলেকট্রন বিদ্যমান। তাই রাসায়নিক বন্ধন গঠনকালে একটি হাইড্রোজেন একটি অক্সিজেন পরমাণু একটি একটি করে মোট কয়টি? 2টি ইলেকট্রন হাইড্রোজেন পরমাণুকে কি করে শেয়ার করে। এর মধ্যে আদান প্রদান করে না, কিন্তু দান করে না। পক্ষান্তরে 2টা অক্সিজেন পরমাণু হাইড্রোজেন পরমাণু একটি করে মোট 2টি ইলেকট্রন অক্সিজেন পরমাণুর সাথে কি করে শেয়ার করে কে H2O, মানে পানি নামক যে যৌগটা H2O, এটা কি আয়নিক না সমযোজী?
যৌগ গঠন করে। দ্যাটস ইট, এতটুকু ব্যাখ্যা। এবার আমাকে একটু ব্যাখ্যাটা তোমাদের বাসায় লিখে দেখাও তো, কারটা? পানিরটা, পানির ব্যাখ্যাটা লিখে দেখাও, তারপরে আমরা অন্য যৌগেতে যাব। লিখে দেখাও আমাকে সবাই। ব্যাখ্যা লেখা হয়েছে তোমাদের? আচ্ছা, যদি ব্যাখ্যা লেখা হয়, আমি আরেকটা যৌগের কিভাবে এই সমযোজী যৌগটা দ্বারা গঠন করে, বন্ধনটা গঠন করে, আর একটা যৌগের দেখাবো। কোনটা দেখাবো বলতে না, অনেকগুলো যৌগ আছে এখানে, অনেকগুলো যৌগ আছে, এখান থেকে যে কোনো একটা বলো, এখান থেকে যে কোনো একটা বলো, কোনটা দেখাবো? মিথেন আছে, পানি তো আমরা অলরেডি দেখে ফেলছি, পানি দেখছি। এরপরে কার্বন ডাই অক্সাইড, যেগুলো পরীক্ষা আসে, অ্যামোনিয়া আমরা দেখে ফেলছি, কার্বন টেট্রাক্লোরাইড, ক্লোরিন দেখে ফেলছি। তারপরে ফসফরাস পেন্টাক্লোরাইড বা ফসফরাস ট্রাইক্লোরাইড বা কার্বন টেট্রাক্লোরাইড, এই টাইপের যে কোনো একটা বলো, আমি একটা দেখাই। কোনটা দেখাইতাম বলো? কার্বন টেট্রাক্লোরাইড। ঠিক আছে, আমরা কার্বন টেট্রাক্লোরাইড দেখি। কার্বন টেট্রাক্লোরাইড কোনটা? এটা না? এটাই তো নাকি? এটা এটা বলছো না এটা নিয়ে? আচ্ছা, এইটা আমরা একটু দেখি, দেখি কি অবস্থা। এটা আমরা একটু দেখি কিভাবে কার্বন টেট্রাক্লোরাইড যৌগ গঠিত হয়। আচ্ছা, এইটা নাকি? ওকে, আমরা এইটা একটু দেখি সবাই। তাহলে তুমি যখন এটা দেখবা, শুরুতে তুমি জানো কার্বন কয়টা? কার্বন কয়টা এখানে? একটা। ক্লোরিন কয়টা? চারটা। তুমি শুরুতে আমরা এটা আয়নিক না সমযোজী, এই ডিসিশনটা নিতে পারবো তো আমরা, এটা আয়নিক না সমযোজী? কেন? কার্বন একটা অধাতু, ক্লোরিন একটা অধাতু, দুইটা অধাতু পরমাণু একত্রিত হলে কি হয়? সমযোজী যৌগ গঠিত হয়। তাহলে আমি প্রথম ধাপে ইলেকট্রন বিন্যাসটা করব কার? কার্বনের। আর কার বলো? কার্বন আর ক্লোরিন। তো কার্বনেরটা করি, চলো। কার্বনের আমরা জানি 6, 1s2, 2s, 2p। পি এর মধ্যে ইলেকট্রন কয়টা থাকে এখানে? দুইটা। তাহলে একটা হবে 2px, 2px, 2py। এখন কথা হচ্ছে 2pz, খেয়াল করো 2pz, এটা কিন্তু অলরেডি খালি। এটা কি? খালি। কিন্তু সে দুইটা পাইছে, একটা একটা পাইছে, আরেকটা খালি থাকে। তাহলে তাকে উত্তেজিত করলে, কার্বনকে যখন তুমি উত্তেজিত করবা, কার্বনকে উত্তেজিত করবা, তাহলে কার্বন কি করবে? 1s2, 2s2, 2s2 থাকবে না, সরি, 2s কি হয়ে যাবে? 2s1, 2px1, 2py1 আর 2pz1। এখন সর্বশেষে বিজোড় কয়টা দেখো তো? চারটা। কয়টা? তার মানে সে চারটা ইলেকট্রন শেয়ার করতে পারবে। কয়টা শেয়ার করতে পারবে? যেহেতু তার মধ্যে চারটা বিজোড় ইলেকট্রন আছে, সে চারটা শেয়ার করতে পারবে। আবার আর কে সাথে? কি? ক্লোরিন। ক্লোরিনেরটা দেখো 17, 1s2, 2s2, 2p6, অলরেডি কয়টা? 10টা। এরপরে 3s2, 3p5, 5 এর 3px, 3py, 3pz, সে দুইটা, দুইটা, একটা। তাহলে বিজোড় কয়টা বলো? বিজোড় কয়টা? একটা। তাহলে সে কয়টা শেয়ার করবে? একটা। তাহলে ক্লোরিন শেয়ার করবে কয়টা? একটা। আর কার্বন শেয়ার করবে কয়টা? চারটা। তাহলে কার্বন যদি চারটা শেয়ার করে, ক্লোরিনকেও চারটা শেয়ার করতে হবে, কিন্তু ক্লোরিন তো একটার বেশি শেয়ার করতে পারে না। দ্যাটস ওয়াই একটা ক্লোরিনে যদি একটা শেয়ার করে, ক্লোরিন আমি চারটা নিব, চারটা ক্লোরিনে একটা 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 করে মোট কয়টা? চারটা। আর কার্বন একাই করবে কয়টা? চারটা। তাহলে হয়ে যাবে এরকম বন্ধন গঠন করবে। তো কিভাবে করে এটাও দেখো এখন। তো আমরা শুরুতে কার্বনটাকে নেই। কার্বন হচ্ছে একটা কার্বন পরমাণু। এই যে কার্বন, প্রথম কক্ষপথে ইলেকট্রন তার দুইটা, দ্বিতীয় কক্ষপথে চারটা, 1, 2, 3, 4, চারটাই বিজোড়। চারটাই কি? দেখো আমি বিজোড় দিয়েছি, সিঙ্গেল সিঙ্গেল দিছি। এবার আসো ক্লোরিন। ক্লোরিনের অবস্থা প্রথমে দুইটা, দ্বিতীয় কক্ষপথে 8টা, তৃতীয় কক্ষপথে 7টা। 7টার মধ্যে একটা বিজোড়। একটা কি? জাস্ট একটা বিজোড়। এই বিজোড় ইলেকট্রন একটা, তো এই একটা বিজোড় ইলেকট্রনকে জোর করার জন্যই সে একটা শেয়ার করতে পারে। কিন্তু ক্লোরিন কি একটা শেয়ার করলে হবে? এগ্রিমেন্ট হবে? চারটা শেয়ার করতে দিব না। সে কি একা চারটা শেয়ার করতে পারে? তাহলে কয়টা ক্লোরিন লাগবে? চারটা ক্লোরিন। আমি এখানে চারটা ক্লোরিন দিব। কয়টা ক্লোরিন দিব? চারটা ক্লোরিন। এই চারটা ক্লোরিন যখন তার মধ্যে আসবে, তখন কার্বনটা কেন্দ্রীয় পরমাণুর মাঝে রাখবা। প্রথমে 2, এরপরে কার্বন কিন্তু কেন্দ্রীয় পরমাণু, 1, 2, 1, 2, 3, 4। এই পাশে একটা ক্লোরিন দিবা, এই পাশে একটা ক্লোরিন দাও, এই পাশে একটা ক্লোরিন, এই পাশে একটা ক্লোরিন। আমি একটা দেখাচ্ছি।
ক্লোরিনে শেয়ার করতে পারে কয়টা? একটা, সে একটা শেয়ার করছে, ধরো এই যে এরকম একটা শেয়ার করছে, আর বাকি 6টা থাকবে 1 2 3 4 5 6। এই ক্লোরিন প্রথম আর দ্বিতীয়, বাকিগুলো দিয়ে নিবা, প্রথমে 2টা এরপরে কয়টা? 8টা। এইভাবে সব জায়গায় সে আইসে একটা শেয়ার করবে, এখানে একটা শেয়ার করবে 1 2 3 4 5 6, তারপরে 2টা আর 8টা দিবা, এগুলো দিবা। ক্লোরিনের প্রথমে 2টা 8টা থাকবে, একটা একটা শেয়ার করছে 1 2 3 4 5 6, এইদিকে একটা শেয়ার করছে 1 2 3 4 5 6, আর এগুলা থাকবে 2 আর 8 থাকবে। এইবার দেখো তো এই ক্লোরিনের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা হয়েছে? দেখো গুণে দেখো 8টা হয়েছে, তারও কয়টা হয়েছে? 8টা, তার কয়টা? 8টা, তার কয়টা? 8টা, মানে সবাই স্থিতিশীল কাঠামো অর্জন করছে, করছে কিনা? আবার কার্বনের সর্বশেষ কক্ষপথে কয়টা হয়ে গেছে? সেও তো স্থিতিশীল কাঠামো অর্জন করছে, করছে কিনা? তাহলে আমরা কি বুঝলাম? কি বুঝলাম? যে কার্বন টেট্রাক্লোরাইড, নামটা কি বলতো? এটার নাম কি? কার্বন টেট্রাক্লোরাইড। এটা একটা সমযোজী যৌগ যারা কিনা পরস্পরের সাথে ইলেকট্রন কিসের মাধ্যমে? শেয়ার বা ভাগাভাগির মাধ্যমে কি করছে? বন্ধন গঠন করছে, এবং এরা স্থিতিশীল কাঠামো অর্জন করছে, ঠিক কিনা? তাহলে এখানে বন্ধন জোড় ইলেকট্রন কয়টা বলো? আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি এখন, বন্ধন জোড় ইলেকট্রন কয়টা? একটু চিন্তা করে বলো, বন্ধন জোড় কয়টা বলো তো? বন্ধন জোড় ইলেকট্রন কয়টা? 1 2 3 4, 4টা। আর মুক্ত জোড় কয়টা? গুনে দেখো, এখানে 3টা 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 3টা, 3 4 কয়টা? 12টা। মুক্ত জোড় 6টা হয় কেমনে? এখানে আছে কয়টা? 1টা 2টা 3টা, এটা তো 3টা আছে, এটা তো 3টা আছে, এটা তো 3টা আছে, তাহলে মোট কয়টা? 12টা। তাহলে এটা হচ্ছে বন্ধন জোড় ইলেকট্রন, এটা হচ্ছে কি? মুক্ত জোড় ইলেকট্রন। বন্ধন জোড় ইলেকট্রনটা আবার এমসিকিউতে আসতে পারে, যে কার্বন টেট্রাক্লোরাইড যৌগে বন্ধন জোড় ইলেকট্রন বের করো, এমসিকিউতে কিন্তু আসে। এমন বিভিন্ন যৌগের মধ্যে দিয়া বলে বন্ধন জোড় কয়টা, মুক্ত জোড় কয়টা। বন্ধন জোড় বের করে ফেলাটা খুব ইজি। কেন? তুমি তো জানো কার্বন টেট্রাক্লোরাইড যৌগে কার্বনে কয়টা ইলেকট্রন শেয়ার করে? 4টা ইলেকট্রন। কার্বনের সিঙ্গেল ছিল কয়টা? 4টা। এই সিঙ্গেলটাকে ডাবল করার জন্যই তো সে একটা একটা করে শেয়ার করছে, নাকি? ওই যে যতটা বিজোড় ইলেকট্রন থাকবে ততটাই হবে বন্ধন জোড় ইলেকট্রন। আমি কি বুঝাইতে পারছি? কার্বনের কেন্দ্রীয় পরমাণুর সর্বশেষ কক্ষপথে যতটা বিজোড় ইলেকট্রন থাকবে, অন্য পরমাণু চিন্তা করলে হবে না, চিন্তা করতে হবে কোন পরমাণু? কেন্দ্রীয় পরমাণু। কেন্দ্রীয় পরমাণুর সর্বশেষ কক্ষপথে যতটা কি থাকবে? বিজোড় ইলেকট্রন থাকবে, বন্ধন জোড় ইলেকট্রন ততটা। তাহলে কেন্দ্রীয় পরমাণু এখানে কার্বন ছিল, কার্বনের সর্বশেষ কক্ষপথে 4টা বিজোড় ছিল, দ্যাটস ওয়াই এখানে বন্ধন জোড় ইলেকট্রন হবে কয়টা? 4টা। কারণ তার যে 4টা বিজোড় ছিল, 4টা বিজোড়কে একটা একটা করে অন্যের সাথে ইলেকট্রন শেয়ার করে জোর করে ফেলে, এই জন্য বন্ধন জোড় ইলেকট্রন কয়টা হয়? 4টা হয়। আগামী ক্লাসে তোমাদের পড়া থাকবে সবাই একটু এই যৌগগুলা লিখে নাও। এই যে এখানে যতগুলা যৌগ দেখতেছো, এই প্রত্যেকটা যৌগের একটারও ব্যাখ্যা লিখতে হবে না, কিন্তু প্রত্যেকটা ডায়াগ্রাম আই কেনবা, ওই যে ইলেকট্রন বিন্যাস আর ইলেকট্রন শেয়ার করে আদান প্রদান করে ডায়াগ্রামটা, এই সবগুলা মৌলের ডায়াগ্রাম আইকাই না আমাকে দেখাইবা। এখান থেকে যৌগগুলা শুধু একটু লিখে নাও সবাই, সবগুলা যৌগের এরকম করে ডায়াগ্রাম করবা, জাস্ট এই ডায়াগ্রামটা করবা। ডায়াগ্রামটা করে করে সবগুলা এন যদিও আছে সবগুলা, হ্যাঁ, তোমরা শুধু এই যৌগগুলার ডায়াগ্রামটা আইকানবা, লিখে নাও। এবং পরের ক্লাসে আমরা আরো একটু ওই যে অষ্টক সম্প্রসারণ বা সংকোচন, এই জিনিসটা ক্লিয়ার করব। শুধু পরের ক্লাসে আমরা একটা পার্টই পড়াবো, অষ্টক সম্প্রসারণ বা সংকোচন। এই অধ্যায়টাতে মাত্র 7টা পার্ট, 7টা টপিকস। অলরেডি আমরা 3টা পড়াই ফেলছি, যে যোজনী, পরিবর্তনশীল যোজনী বা যোজ্যতা ইলেকট্রন, এটা পড়াইছি, এটা একটা পার্ট। আয়নিক পড়াইছি 2টা, সমযোজী পড়াইছি 3টা, আর বাকি আছে 4টা। এর মধ্যে একটা কিভাবে আয়নিক যৌগ বিদ্যুৎ পরিবহন করে, এরপরে আরেকটা আছে কি অষ্টক সম্প্রসারণ, পানিতে দ্রবীভূত হবে কি হবে না, এই টাইপের আরো 4টা আছে। 4টা পড়লে মোটামুটি ভাবে চ্যাপ্টারটা সব রকমের প্রশ্ন এই 7টা টপিকস এর মধ্যেই আসে। ওকে।